আমাদের কর্মীদের কেউ কেউ মারধর করছে। সনাতন ধর্ম একটা জিনিস শিখিয়ে গিয়েছে, সংযম। কিন্তু 99 বারের পর একবার কুরুক্ষেত্রতেও যুদ্ধ হয়েছে। আমাদের গান্ডীব আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আমরা চুপ করে আছি মানে এটা নয় যে আমরা দুর্বল। আমরা যখন জবাব দেব, প্রতিরোধ করব, সেটা সহ্য করতে পারবেন তো? পারবে? মঞ্চে উপবিষ্ট সমস্ত ভদ্রমণ্ডলীকে আমার প্রণাম, এবং আমি খুব আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার রাজনৈতিক জীবনে প্রথম সভা এই আসানসোলের মাটি থেকে শুরু হচ্ছে, যে মাটিতে কেউ ইট ছুঁড়ে আমাদের মারতে চাইলেও সেই ইট খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কয়লা। আর যে কয়লা চুরি করে কেউ কেউ টালির চালা থেকে বিল্ডিং তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। কি তাই তো? আমাদের যে সকল কর্মীদের মারধর করেছে সেই সকল কর্মীরা লক্ষিন্দর রুইদাস, কাপিস্টা অঞ্চলের সেই লক্ষিন্দর রুইদাসকে বারবার আক্রমণ করা হয়। রোগা পেটকা একটা লোক, কিন্তু সে কোনোদিন আপোষ করেনি। এই কর্মীরাই আমাদের দলের সম্পদ। তৃণমূলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সে জয় শ্রীরাম বলতে পারে, সে ভোটের দিন বুথটা শক্তিশালী করে রাখতে পারে, বুথ পাহারা দিতে পারে। জিতেন মন্ডল কাটা পাহাড়ি, তৃণমূলের অত্যাচার বারবার হয়েছে, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, কিন্তু জয় শ্রীরাম বলতে ভুলে যায়নি। আজও সে গর্ব করে বলে জয় শ্রীরাম। আর জয় শ্রীরামে এত ভয় কেন? আমি যখন সাংবাদিক ছিলাম আমি দেখেছিলাম ব্যারাকপুরে জয় শ্রীরাম শুনে কেউ একজন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন, বলছিলেন গালাগাল করছে। আপনারা বলুন তো, জয় শ্রীরাম গালাগাল? আর হোলি মোবারক খুব ভালোবাসা? হ্যাঁ, জয় শ্রীরাম গালাগাল আর হোলি মোবারক খুব ভালোবাসা? আর কত কম্প্রোমাইজ করবেন বাংলাকে? মালদায় আমাদের হিন্দু বাড়ির ছেলেদের ঘর ছাড়তে হয়েছে, লজ্জা করে না? শ্যামাপ্রসাদের মাটিতে আমাদের ঘর ছেড়ে ভিন জেলায় যেতে হচ্ছে, লজ্জা করে না? বিজেপি কর্মীরা বাড়িতে গিয়ে একবার ভাবুন রাজ্যটাকে কোন রাজ্যে পরিণত করেছে 2011 থেকে 2026 সাল পর্যন্ত। আজ তাই পরিবর্তন যাত্রার ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায়, কিন্তু আমরা তখন বুঝিনি বদলটা আসলে ওনার পরিবারের জন্য, মানুষের জন্য নয়। আপনি বলুন তো, যখন গ্রীষ্মকাল হয় সাংবাদিক হিসাবে আমরা খবর করি কয়েক মাস যে পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব। কেন্দ্র সরকার কোটি কোটি টাকা পাঠায়, যে টাকায় যদি গ্রামাঞ্চলে কাজ হতো বাড়িতে বাড়িতে সোনার ট্যাপ পৌঁছে যেত। কল তো ছেড়ে দিন, জল তো ছেড়ে দিন, কিন্তু আজ আমরা দেখতে পাই ট্যাপ তো ছেড়ে দিন, জল পৌঁছয় না। বারাবণী, পাণ্ডবেশ্বর, জামুরিয়া, আসানসোল উত্তর, এই তৃষ্ণার গোলাটা ভেজানোর জন্য জল পাওয়া যায় না। তৃষ্ণা মেটাতে হয় চোখের জল দিয়ে। এই লজ্জা রাখবেন কোথায় মাননীয়া? তৃণমূলের হয়ে যারা গলা ফাটাচ্ছেন জয় বাংলা জয় বাংলা, বাংলা বাঙালি করছেন, তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলার ভালো চায় না ক্ষতি চায়? কি চায়? 26,000 চাকরি চুরি করে যারা পেট মোটা করেছে, বান্ধবীর খাটের নিচে টাকা রেখেছে, তারা বাংলার ভালো করবে না মোদিজি বাংলার ভালো করবে? বলুন, কে বাংলার ভালো করবে? কাকে চায়? মোদিজিকে চায় তো? মোদিজিকে যদি চায় তাহলে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে আপনার মাথায় অত চিন্তা রাখবেন না, নিজের নিজের বুথটা শক্তিশালী করুন। আপনি যদি চান যে বছর বছর এসএসসি হবে, যারা সরকারি কর্মী রয়েছে তাদের সপ্তম পে কমিশন অনুযায়ী ডিএ হবে, যারা এখনো চাকরি পাননি তৃণমূলের চুরির কারণে তাদের এজ রিল্যাক্সেশন দেবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি বলে গিয়েছেন। যদি এগুলো চান তাহলে আপনার বুথ শক্তিশালী করতে হবে। কেউ কেউ টাকার প্রলোভন দেবে, কেউ কেউ ভয় দেখাবে, চমকাবে। যখন ভয় দেখাবে, মারবে, কলার ধরবে, তখন এই লক্ষিন্দর রুইদাস, জিতেন মন্ডল, সোমনাথ দাস, শ্রীধর বারুইয়ের কথা মনে করবেন। আজ শ্রীধর বারুইয়ের কথা আমি শুনছিলাম আসার আগে।
শ্রীধর বাড়ুইয়ের কথা আমি আজকে শুনছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি সে কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে আমরা দেওয়াল লিখেছি, কি অপরাধ করেছি। আচ্ছা, দেওয়াল লিখনের জয় শ্রীরামে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা তো নাকি উন্নয়ন করেছেন, উন্নয়নে ভোট জিতুন। আরে উন্নয়ন করেছে না কাঁচকলা করেছে, উন্নয়ন করেছে ভাইপোর, উন্নয়ন করেছে পার্থ চট্টোপাধ্যায়ের, উন্নয়ন করেছেন আপনাদের এই তৃণমূলের যে জেলার নেতাগুলো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন তার দলের নেতারা একটা বিড়ি 4 বার খেয়ে কানে গুঁজে রাখতো, এখন তারা 4টে স্করপিও নিয়ে ঘোরে। এই উন্নয়ন তো তাদের হয়েছে। আজ হাসপাতালগুলোর ছবি দেখুন, বেড নেই, বেড়াল ঘুরে বেড়াচ্ছে, বেসরকারি হাসপাতালে আপনাকে চিকিৎসা করা হচ্ছে। কেন? কেন্দ্র থেকে তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কোটি কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে যাচ্ছে? কার বাড়িতে? 8 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে। 10 বছরে কেন্দ্র সরকার এই রাজ্যকে দিয়েছে 6 লক্ষ কোটি টাকা। সেই টাকা কার বাড়িতে ঢুকেছে? উত্তর দিন। উত্তর নেই। তাই আপনি বলছি 2011-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, মা মাটি মানুষের সরকার। আজ 2011 থেকে 2026, কাঁদছে মা কাঁদছে মাটি, দেখছি মোরা সকলে। 200 বছরের বুটের শাসন হার মেনেছে চপ্পলে। তাই চপ্পলকে বিদায় দিতে হবে, 26-এ পরিবর্তন করতে হবে, আসানসোলের প্রতিটা আসন জিততে হবে। কারণ আসানসোলের সম্পদ ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কয়লা চুরি করে ভাইপো, কাকা, ভাইজি, নাতি নাতনি প্রত্যেকে বড় বড় বাড়িতে থাকে। আর আপনাকে গ্রীষ্মকালে খালি পায়ে পিচ রাস্তায় 5 কিলোমিটার গিয়ে পানীয় জল আনতে হয়। মা বোনেরা বলুন, 1,500 টাকায় আপনি সন্তুষ্ট আছেন না? আপনি 3 লাখের বাড়ি চান, 3,000 টাকা চান, আপনার ছেলের চাকরি চান? পরিবর্তন চাই। আমরা বলছি পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। চাই বিজেপি সরকার একসঙ্গে হবে, পরিবর্তন দরকার। শোনা যাচ্ছে না? 211 কিলোমিটার দূরে এই রাজ্যের রানী থাকেন, কালীঘাটে থাকেন, নবান্নে থাকেন। আমি ম্যাপে দেখছিলাম 211 থেকে 15 কিলোমিটার। পৌঁছতে হবে তো আওয়াজটা? চাই একসঙ্গে জোরহাত করে 2 হাত তুলে পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। অনেক ভালো থাকবেন। দর্শক শুনলেন সন্তু পান প্রথম ভাষণ। গতকালকে আসানসোলে এই ভাষণ দিয়েছে, যে জাস্ট কদিন আগে শাহের হাত ধরে বিজেপিতে জয়েন করেছে। সাংবাদিক ছিল আর বাংলাতে কাজ করছিল। আর আমি তো দর্শক আগেই বলেছি যে সন্তু পানের যে হাতে খড়ি সাংবাদিকতার, সেটা হয়েছে আরামবাগ টিভিতে। তো ফলে আরামবাগ টিভির একটা নজর আছে ওর দিকে, যে সাংবাদিকতা ছেড়ে পলিটিক্সে জয়েন করেছে, তো ওখানে কি করছে। তো গতকালকে যখন এই ভাষণটা ও দিয়েছে, আমি দর্শক গতকালকেই শুনেছি, আজকে আরও একবার শুনলাম এবং আপনাদেরকে শোনাতে এলাম যে দেখুন সন্তু পান তার এই যে নতুন পথ পলিটিক্স, সেখানে কিভাবে চলছে এবং যেভাবে ভাষণটা দিচ্ছে, সত্যি একজন নেতা হিসেবে কতটা উপযুক্ত। তো দর্শক কি বলবেন আপনারা? সন্তু পান যেভাবে ভাষণ দিচ্ছে, চলবে তো পলিটিক্সে? মিডিয়াতে একটা জায়গা করেছিল, হচ্ছেটা কি বলে এমনভাবে প্রোগ্রামটা করতো, অনেকেরই নজর কেড়েছিল। অল্প বয়সে অল্প দিন কাজ করে বেঙ্গলে সন্তু পান একটা পরিচিত মুখ হয়ে উঠেছিল মিডিয়াতে। আর চোখে চোখ রেখে প্রশ্ন করার ক্ষেত্রে একেবারে সামনের সারিতে, মানে মমতা ব্যানার্জি হন বা অভিষেক ব্যানার্জি, কাউকে রেয়াত করতো না, ডিরেক্টলি প্রশ্ন করতো। ওনারা কি ভাববেন না ভাববেন তাতে কিছু যায় আসতো না, যেটা প্রশ্ন করার করে ফেলতো। তো সেটা করতে গিয়ে অনেক সমস্যাতে পড়তেও হয়েছে, কেস টেসও খেতে হয়েছে। তো যাই হোক, এখন পলিটিক্স একটা অন্য জগৎ। পলিটিক্স নিয়ে অনেকের অন্য মত আছে, ভিন্ন মত আছে। এমনকি ও জয়েনের পরে আমি দেখেছি অনেকেই অনেক কথা বলেছেন। যেমন কেউ বলেছেন ঠিক সিদ্ধান্ত, আবার অনেকে বলেছেন না ভুল সিদ্ধান্ত। তো ঠিক না ভুল সে তো আর কি আর করার আছে, যখন জয়েন করেই ফেলেছে, ফলে এখন চলতে হবে। তো এই যে চলা, এই যে শুরু করা, এটা কেমন?
একটা শুরু দেখলেও তো বোঝা যায় না যে টিকতে পারবে কি পারবে না, বা চলবে কি চলবে না। তো দর্শক, এই প্রথম যে ভাষণ, এটা দেখে আপনাদের কি মত? মানে আপনারা কি বলবেন? চলবে তো সন্তু পলিটিক্সে, নাকি ছিটকে যেতে হবে? যেভাবে ভাষণ, যেভাবে কথা, এটা পলিটিক্সে মানে চলবে তো? যেটা আর কি আমি বলতে চাইছি, চলবে তো? দর্শক, আপনাদের মতামত রাখবেন। তবে আমার যা অবজারভেশন, আমি সেগুলো বলতে পারি। আমার কোথাও মনে হয়েছে এক কথাই বললে চলবে। আমি কেন কথাটা বলছি? একজন নেতা হওয়ার ক্ষেত্রে সবার আগে যেটা দরকার, বিশেষ করে ভাষণ টাষণ দেওয়ার ক্ষেত্রে, কনফিডেন্স, আত্মবিশ্বাস। আমি কিন্তু সেটা এর মধ্যে ভরপুর দেখছি। নতুন জয়েন করা, এর আগে কখনো কোনো পলিটিক্স করেনি, ছাত্র রাজনীতিও করেনি যতটুকু আমি জানি। তো এসেই যেভাবে প্রথম ভাষণটা দিল, একবারও দেখে মনে হয়নি যে প্রথম ভাষণ দিচ্ছে। একবারও আমার অন্তত মনে হয়নি, যেন মনে হচ্ছে পোক্ত কোনো নেতা। ফলে ওর মধ্যে একটা আত্মবিশ্বাস ধরা পড়েছে, কিন্তু সলিড, এবং একেবারে ফ্লুয়েন্ট কথা আটকায়নি, তো করেনি, আটকে যায়নি, থেমে যায়নি, একেবারে ফ্লুয়েন্ট পুরো ভাষণটা কিন্তু দিয়ে গেছে। আর যেটাকে বলবো, খুবই এনার্জেটিক একজন নেতা। তার ভাষণ যখন চলে, তার ভাষণের সঙ্গে যারা সমর্থক বা দর্শক যারা থাকেন নিচেতে বসে, নেতার বাচনভঙ্গি এবং তার কথার মধ্যে এনার্জি কর্মীদেরকে উদ্বুদ্ধ করে। একজন নেতা যদি মরা হয়ে কথা বলেন, কর্মীদের মধ্যে সেই চাঙ্গা মনোভাবটা থাকে না। পলিটিক্স হচ্ছে একটা ওই চাঙ্গা রাখার একটা ব্যাপার। সব কর্মীদেরকে চাঙ্গা রাখতে হবে, এইরকম একটা ব্যাপার থাকে। এনার্জি দিতে হবে, ভোকাল টনিক যেটা অনেকে বলে থাকেন। তো সেটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যেটা আমি বুঝলাম সন্তু পানের, এটা কিন্তু আছে। ভীষণই এনার্জেটিক ভাষণ। শুধু ভাষণ না, হাঁটা চলা সব কিছুর মধ্যেই দেখবেন একটা আলাদা এনার্জি আছে সন্তু পানের। ফলে এইগুলো কিন্তু পলিটিক্সের জন্য খুবই দরকারি জিনিস, যেটা আমার কোথাও মনে হয়েছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। তাছাড়া যদি বলেন, তথ্য যথেষ্ট আছে। যে ভাষণটা দিয়েছে শুধু একটা বলে যাওয়া উল্টোপাল্টা চিৎকার করে, সেটা না। কিন্তু যতটুকু ভাষণ শুনলাম এবং শোনালাম, তার মধ্যে তথ্য কিন্তু যথেষ্টই আছে। বডি ল্যাঙ্গুয়েজ তো দেখলেন খুব সুন্দর। আর একটা বিষয়, আমি নেতা, আমি একটা দলে জয়েন করেছি, আর আমি ভাষণ দেব যা খুশি বলবো, পার্টি লাইনকে ছাড়িয়ে বলবো, সেটা কিন্তু একজন নেতার পক্ষে ভালো না দলে টিকে থাকতে গেলে। ফলে ভাষণ দিতে গেলে পার্টি লাইনটা মেনে কথা বলতে হয়। ওর মধ্যে কিন্তু সেটাও দেখলাম, যতক্ষণ বক্তব্য রেখেছে, পার্টি লাইন যেটা, পার্টিতে যে ধরনের কথাগুলোতে জোর দিয়ে বলা হয়, সেই কথাগুলোকে জোর দিয়ে বলেছে। ওর বক্তব্যের মধ্যে কিন্তু পার্টি লাইনের বাইরে কিন্তু আমি কিন্তু কিছু শুনিনি। ফলে এই যে লাইন মেনটেন করে কথা বলা, এটাও কিন্তু একটা পজিটিভ দিক একজন নেতা হওয়ার ক্ষেত্রে। আর টোটালটাই একটা প্রেজেন্টেবল ব্যাপার দেখলেন আপনারা। কিন্তু একটা সমস্যা বলবো, ছেলেটি কিন্তু খুব সৎ ছেলে। আমি দেখুন, যেহেতু আমার এখানে কাজ করেছে, আমি খুব জানি ছেলেটি কিন্তু খুব সৎ ছেলে, মনে কিন্তু প্যাঁচ খুব নেই। এখন খুব সৎ ছেলে হলে পলিটিক্সে একটু সমস্যা হয়। এটা নেগেটিভ জায়গা বলতে পারি সন্তু পানের ক্ষেত্রে। পলিটিক্স দুই ধরনের হয়, একটা বাইরের পলিটিক্স, আর একটা হচ্ছে ভিতরের পলিটিক্স, ইনার পলিটিক্স। বাইরের পলিটিক্স বলতে অন্য দলের সঙ্গে পলিটিক্স করা, আর ভিতরের পলিটিক্স হচ্ছে দলের মধ্য থেকে পলিটিক্স, কে কাকে কোণঠাসা করবে, কে কাকে ঠেলে এগিয়ে যাবে, এটা আছে, সব দলেতেই আছে। এখন ও এতটাই সৎ ছেলে, আমার এই জায়গাতে একটু ভাবনা আছে যে ও কি এই বিশেষ করে ইনার পলিটিক্স এটাকে সামলে এগোতে পারবে। তো আউটার পলিটিক্সটাও তো করতে হবেই, ভিতরের পলিটিক্সটাও সামলাতে পারবে তো। এটা শুধু বিজেপির ক্ষেত্রে বলছি না, এটা সব ক্ষেত্রে। সবাই চান আমি সামনের সারিতে আসব।
আমি সেই জায়গাটা কোথাও ভাবছি যে ওই জায়গাটা ও কী করবে। তবে ছাঁচে ঢুকে গেলে নিশ্চয়ই ছাঁচে গড়া হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, ঠকবে হয়তো প্রথম দিকে কিছুটা, তারপর আস্তে আস্তে নিজেকে নিশ্চয়ই গড়ে নিতে পারবে। আমি সেদিনই প্রশ্ন করেছিলাম, যেদিন জয়েনটা করেছিল সেই জয়েনের ভিডিও দর্শক হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, শাহের হাত ধরে যে জয়েনটা, এই যে জয়েনের যে ছবিটা। তো যেদিন জয়েন করেছিলাম সেদিন ওকে একটা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্স তো এটা তো খুবই জায়গা, সামলাতে পারবে কিনা। তখন ও বলেছিল হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই, মানে এই ওর মধ্যে এটা আছে, হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই, সব জায়গাতেই পজিটিভ একটা আছে, সেটা আছে। তো দেখা যাক। জাস্ট প্রথম ভাষণ তো দর্শক আপনাদেরকে শোনালাম। আচ্ছা, এই যে জয়েনের ভিডিওটা তো, এবং শাহের হাত ধরে জয়েন করেছে, এটা ওর ক্ষেত্রে একটা বড় ব্যাপার। শাহের হাত ধরে অনেকেই তো জয়েন করতে চান না, তো সেই জায়গাতে ও জয়েনটা করে ফেলেছে, এটা একটা ওর ক্ষেত্রে, ওর কেরিয়ারে কিন্তু একটা খুব পজিটিভ দিক। আর শাহের সঙ্গে বিরাট যোগাযোগ সেটা বলবো না, কিন্তু শাহ ওকে চেনেন, এটা ওর জন্য একটা বিরাট ব্যাপার। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, জয়েনের পর থেকে দল যেভাবে গুরুত্ব দিচ্ছে ওকে, একেবারে প্রোগ্রামে নিয়ে যাওয়া, এইভাবে মানে ওয়েলকাম করা, ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া, পরিবর্তন যাত্রা, মনে হয় গাড়ি টাড়িও দেওয়ার ব্যবস্থা করেছে বা করছে, ফলে দল কিন্তু ওকে গুরুত্ব দিচ্ছে। দল হয়তো বুঝেছে, নিশ্চয়ই দলও তো চেক করে না কোন ছেলেটা কাজের, তো দল গুরুত্ব দিচ্ছে, ও কাজটা শুরু করেছে। ভাষণটাও যেটা দিল একেবারে প্রথম ভাষণ, আমি দর্শক এই ভাষণ শুনে বলতে পারি যে ছেলেটার মধ্যে আছে। পলিটিক্স খুব খারাপ জিনিস আমরা অনেকে বলি, কিন্তু সবাই যদি বলি খারাপ, তাহলে তো খারাপ লোকেরাই চালাবেন না এটাকে, তো কিছু ভালো ছেলে মেয়েদেরও দরকার আছে পলিটিক্সে। তো ঢুকুক, কাজটা করুক, সৎ যেন থাকে সেটা সবসময় চাইবো, আর মানুষের কাজের জন্য যেন নিজেকে নিয়োজিত করে সেটা আমি চাইবো, যেহেতু আমার এখান থেকে যাওয়া একটা ছেলে। ও কোন পার্টিতে ঢুকেছে সেটা ওর ব্যাপার, ওই পার্টির সম্পর্কে আমার নিজস্ব কোনো নেই। কিন্তু যে কোনো পার্টিতেই যাক না কেন, যেহেতু আরামবাগ টিভির সঙ্গে পরিচিত একটা ছেলে, আমরা যেহেতু সবসময় সততা নিয়ে কথা বলার চেষ্টা করি, তো চাইবো সৎভাবে কাজটা করুক। কে কী করছেন সেটা তাদের ব্যাপার, ও যেন নিজেকে সৎ রাখে। অল্প বয়স, আলাদা এনার্জি নিয়ে গেছে, কাজটা করুক, এটা আমরা চাইবো। দর্শক বলবেন প্রথম ভাষণ শুনে আপনাদের কি মনে হলো? সন্তু পান চলবে তো পলিটিক্সে, এবং বিজেপিরই বা কতটা উপকার হবে? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।